প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আপনারা আমার বলার দরকার নেই, আপনারা সবাই জানেন, সবাই টের পাচ্ছেন আসলে যে দেশে মোটামুটি 1 মাসের হয়ে গেছে একটা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে। এবং আমি যদি আজকের কথা বলি, আজকে বাংলাদেশে এই মৌসুমের রেকর্ড হয়েছে, যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, কিন্তু এই মৌসুমের সর্বোচ্চ। তবে আবহাওয়া অফিস যেটা বলছে যে হয়তো মে মাসের 2-3 তারিখের দিকে বৃষ্টি আসতে পারে, তবে তাতেও তাপমাত্রা খুব যে কমবে তা না, বৃষ্টির পরে আবার হয়তো তাপমাত্রা এই তাপপ্রবাহ মে জুন পর্যন্ত আমাদের নানাভাবে হয়তো ভোগাবে। একটা তো হলো যে আমাদের একদম গরম লাগছে, সেটা তো লাগছেই, কিন্তু শুধু গরম লাগা ছাড়াও এই গরম আরও অনেক রকমের বিপদ ডেকে আনছে। প্রতিদিনই গণমাধ্যমে হিট স্ট্রোকে মানুষের মৃত্যুর খবরও আসছে। এছাড়াও নানা রকমের গরম সংক্রান্ত ডায়রিয়া, নানা রকমের অসুখের কথাও আমরা শুনছি। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা খুবই ভোগান্তিতে আছেন। আর যারা শ্রমিক ধরনের মানুষ, যাদের প্রতিদিন কাজ করতে হয়, রিক্সা চালাতে হয় বা অন্যান্য কায়িক পরিশ্রম করতে হয় প্রচণ্ড রোদে, তাদেরও নানা রকমের শারীরিক সমস্যা তৈরি হয়। তবে এবারের গরমের কারণে বারবার আলোচনায় আসছে যে কেন হঠাৎ করে বাংলাদেশের তাপমাত্রা এভাবে বেড়ে যাচ্ছে। অনেকেই বলছেন যে আমরা আসলে, এবং তাই সত্যি, আমরা গাছপালা কেটে পুকুর নদী ভরাট করে বিল্ডিং বানাচ্ছি, বড় বড় ভবন বানাচ্ছি, কিন্তু প্রকৃতিকে আমরা বারবার ধ্বংস করছি। ফলে প্রকৃতি কোনো না কোনোভাবে তার শোধ তো নিবেই, সেই শোধ হয়তো নিচ্ছে। এবং শুধু গরমের জন্য না, আমরা এবার দেখেছি শীতেও শীত বেশি পড়ছে, গরমে গরম বেশি, এবং আশঙ্কা করা হচ্ছে যে বর্ষাকাল আসলে বৃষ্টিও হয়তো বেশি হবে, কারণ প্রকৃতি আসলে একটু এক্সট্রিম হয়ে যাচ্ছে, সব কিছুই চরম। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয়, সেটা আমরা আসলে হারে হারে টের পাচ্ছি এখন। আমরা আজকে এই গরমের বিপদ নিয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার, এবং আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর আলামিন সেতু। এই ডক্টর আহমেদ কামরুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথম কথা হলো যে কেন গরম, এটা নিয়ে অনেক ধরনের অনেক ব্যাখ্যা, অনেক আলোচনা আছে, এবং সিটি কর্পোরেশন দেখছি যে তারা পানি ছিটিয়ে গরম কমানোর চেষ্টা করছে নানাভাবে, কিন্তু টেম্পারেচারটা আসলে এমন এত সর্বব্যাপী, এই ছোটোখাটো ব্যবস্থা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। কিন্তু প্রথম কথা হলো যে কেন বাড়ছে সেটা যদি আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি, তাইলে সেদিকে নজর দেওয়া যেতে পারে। বেড়ে গেলে আসলে তো আর কমানো, সেটা তো আমাদের হাতে নেই। এটা একটু যদি আপনার কাছ থেকে শুনি যে হঠাৎ করে বাংলাদেশের আবহাওয়া এমন চরম হয়ে যাচ্ছে কেন? শীত বেশি, গরম বেশি, বৃষ্টি বেশি, সব কিছু এক্সট্রিম হয়ে যাচ্ছে কেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের বর্তমান যেই আবহাওয়া, এটি আপনি যথার্থ বলেছেন, একটা চরম ভাবাপন্নতার দিকে যাচ্ছে। অথচ আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশ ছিলাম। এই যে বর্তমান যে তাপমাত্রা অত্যাধিক একটি প্রকট একটি জায়গাতে চলে যাচ্ছে, সেটি আসলে এই তাপদাহের মাধ্যমে আমরা হয়তো অনুভব করছি, কিন্তু এছাড়াও অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যেটি দীর্ঘদিন ধরে পরিবেশের প্রতি আমাদের অবজ্ঞা, অবহেলা, দখল দূষণের একটি ফলাফল মাত্র। তবে এটি যে শুধু বাংলাদেশে হচ্ছে তা না, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি অন্যতম একটি সমস্যা হয়ে চিহ্নিত হয়েছে। এবং এই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়টি আমরা বারবার হয়তো সামনে নিয়ে আসি, কিন্তু এইটিকে ছাপিয়ে আমাদের আঞ্চলিক এবং আমাদের যে স্থানীয় যে কতগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আমাদের বর্তমানে ঢাকা শহর সহ বাংলাদেশব্যাপী যে অত্যাধিক তাপমাত্রা, তার একটি অন্যতম কারণ। আমরা লক্ষ্য করেছি যে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন টাইম থেকে, এবং এটির প্রভাবও বাংলাদেশের উপরে আছে। কিন্তু বাংলাদেশে কি গত 20 বছর বা 25 বছরে এই 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে? না। বাংলাদেশের গড়ে গত 25 বছরে আমরা কম বেশি আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বিভিন্ন জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তার উপরে একেবারে মাইক্রো ক্লাইমেটিক কন্ডিশনগুলো বাংলাদেশে খুবই অ্যাক্টিভ, কারণ অনেক দেশ আছে যেখানে বাংলাদেশের মতো এত ধরনের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি দেখা যায় না। আমাদের অল্প ডিস্টেন্সে পাহাড় আছে, আমাদের টোটাল যে ল্যান্ডমাস তার প্রায় 15 থেকে 20 ভাগ পাহাড়, আমাদের 60 থেকে 65 ভাগ রিসেন্ট ফ্লাড প্লেন, এগুলো বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকতো।
এবং আমাদের টেরেস ল্যান্ড আছে। এই ভূপ্রকৃতিগত কারণের সাথে সাথে আমাদের যে বে অফ বেঙ্গলের একটা ইম্প্যাক্ট এখানে আছে। ফলে পাহাড়, সমভূমি, প্লাবনভূমি, নদী সব কিছু মিলে এবং সমুদ্র সব কিছু মিলে একটা বৈচিত্র্যময় ভূপ্রকৃতিগত অবস্থা আছে। এবং আমরা সবাই জানি ভূপ্রকৃতিগত পরিবর্তনের সাথে সাথে আবহাওয়াগত পরিবর্তনটিও হয়ে থাকে। এখন যেটা হচ্ছে, আমরা এই বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ল্যান্ডমার্ককে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যেমন যে পরিমাণ জলাধার, শুধুমাত্র ঢাকার কথা যদি বলি, যে পরিমাণ জলাধার আজ থেকে 25 থেকে 28 বছর আগে ছিল, তার পরিমাণ কমতে কমতে এখন 1/7 এসে দাঁড়িয়েছে। অর্থাৎ আজ থেকে ঢাকা শহরে কয়টা পুকুর আছে এটা কিন্তু একদম গুণে দেওয়া যাবে, গুণে দেওয়া যায়। একসময় এখানে 2000-এর বেশি পুকুর ছিল মাত্র 25 থেকে 30 বছর আগে। এখন সেটি 200-তে এসে নেমেছে। এবং 200 তো আপনি অনেক ভদ্র ভাষায় বলেন, আসলে একদম বলার মতো পুকুর আসলে অতগুলো নাই। সত্যিকার অর্থে বলা হচ্ছে যে এটা 40 থেকে 50টির মতো পুকুর রয়েছে, এবং তাও বিভিন্ন সময় দখল দূষণের দিকে চলে যায়। গ্যান্ডারিয়ার পুকুরের কথা আপনারা জানেন, পুরান ঢাকা টিএনটির পুকুর, যেটি আন্দোলন করে আমাদেরকে রক্ষা করতে হয়েছে। তো এই যে পুকুর মানে জলাশয়, এই নদী হোক, পুকুর হোক, লেক হোক, খাল হোক, এগুলো, এবং ঢাকা শহরের যে 47টি খাল এখন তো হাতে গোনা 5-6টি দেখা যাচ্ছে, বাকিগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। তাও তো যেগুলো আছে এগুলো আসলে ময়লার ভাগাড় হিসাবে চিহ্নিত হচ্ছে এগুলো। সো এই যে ওয়াটার বডিগুলা, যেটি বলছিলাম 25 বছর আগে আমাদের প্রায় 20 ভাগ ঢাকার এই ভিতরে ওয়াটার বডি ছিল, এবং ঢাকার চারপাশে প্রচুর এই ধরনের নিম্ন অঞ্চল ছিল যেখানে বছরের বেশিরভাগ সময় পানির প্রবাহ থাকতো। এখন সেই অঞ্চলগুলো সব হাউজিং কোম্পানির দখলে চলে গেছে, এবং কি দিয়ে ভরাট করছে? বালি দিয়ে ভরাট করছে। বালি কোথাকার ক্যারেক্টারিস্টিক্সে আমাদেরকে দেখায়? মরুভূমির। সো এই এলাকার তাপমাত্রাটা মরুভূমির একটা মরুময়তার নেচারে যাচ্ছে। আমরা নিজেরা বানিয়েছি, আমরা আর্টিফিশিয়াল মরুভূমি আমরা বানিয়েছি, এবং যে পরিমাণে দাঁড়িয়েছে 20 ভাগ থেকে এখন এটা 4 ভাগে এসে দাঁড়িয়েছে। তাহলে দেখেন, অপরদিকে ঢাকার ক্যাপাসিটি হলো 50 থেকে 60 লক্ষ মানুষের বসবাসের। আপনি সেন্ট্রাল ঢাকাকে যদি 200 স্কোয়ার কিলোমিটার চিন্তা করেন, 50 থেকে 60 লাখ ক্যাপাসিটির মানুষের এই শহরে আমরা বসবাস করছি 2 কোটি থেকে 2.25 কোটি মানুষ। ক্যাপাসিটির 3 গুণ মানুষ বসবাস করছি। সার্ভিস যেগুলো পানি, জলাধার এবং বৃক্ষ আমাদের দরকার ছিল 15 থেকে 20%, আমাদের আছে 6 থেকে 7%। এখানে 1/3 বৃক্ষ আছে, 1/4 বা 1/5 আমাদের জলাভূমি আছে। মানুষ হলো 3 গুণ, তার মানে 3 আর 3 9 টাইমস ভেরিয়েশন কিন্তু হচ্ছে। আপনি কুলিং ফ্যাক্টর অ্যাক্টিভ রাখলেন 1/3, আর মানুষ নিয়ে আসলাম আমরা উষ্ণায়নের আরো ট্রিপল করে দিলাম। ফলে এটার সাথে সাথে অন্যান্য ওয়ার্মিং ফ্যাক্টর যেগুলো আছে, ধরেন আমার ঢাকা শহরে ক্যাপাসিটি হলো আমার 6 থেকে 7 লাখ গাড়ির, কিন্তু চলছে 16 থেকে 18 লক্ষ গাড়ি। ঢাকা শহরে আজ থেকে 10 বছর আগে এসি ছিল 10 লক্ষ 12 লক্ষ ইউনিট এসি ব্যবহার হতো, এখন এটি 60 লক্ষেরও বেশি এসি ব্যবহার হচ্ছে। আপনার ঢাকা শহরের এই 2 কোটি মানুষকে অন্ন সংস্থান করতে গিয়ে প্রতি 5 জনের পরিবার ধরলে 50 লক্ষ বার্নার, অর্থাৎ চুলা জ্বালাচ্ছি আমরা, এবং 5-6 ঘন্টা দৈনিক চলছে। ঢাকা শহরের যে বায়ুর মানমাত্রা রয়েছে, এটি পৃথিবীর অন্যতম দূষিত বায়ু, প্রায় আমরা 1 নম্বরে উঠে যাই, এবং এই দূষিত বায়ু তাপমাত্রাটাকে অ্যাবজর্ব করে। এবং এগুলোর সাথে সাম্প্রতিককালে নতুন করে যোগ হয়েছে আমাদের স্থপতিবিদরা সৌন্দর্যের নামে এখন যে বিল্ডিংগুলো তৈরি করছেন, অলমোস্ট 70-80% মেড অফ গ্লাস। আমরা ওই স্কাইস্কেপার্স বিল্ডিংগুলো, নিউ ইয়র্কের বিল্ডিংয়ের কথা আমরা প্রাইমারি স্কুলে পড়েছিলাম, অল দ্য বিল্ডিংস আর মেড অফ গ্লাস অ্যান্ড লাইট। এটা বোঝানোর জন্য বলা হয়েছে, অর্থাৎ গ্লাস দিয়ে তৈরি, রাতের বেলা লাইট দিয়ে তৈরি মনে হয়। ঢাকা শহরে এখন যেটি হচ্ছে এই গ্লাস দিয়ে তৈরি হচ্ছে। গুলশানে বিল্ডিংতে গেলে চমৎকার বিল্ডিং দেখা যায়। গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা, ধানমন্ডি, বেইলি রোড, আপনার মতিঝিল, কোন জায়গায় আমরা বিল্ডিং, এবং উপজেলা লেভেলের বিল্ডিংগুলো যে ডিজাইন করছেন আমাদের আর্কিটেক্টরা, সেগুলোতেও গ্লাস দিয়ে করছেন, এবং গ্লাসগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে প্রতিস্থাপন করছেন, ফলে সূর্যের আলোটা রিফ্লেক্ট হয়ে এটা টেম্পারেচারটা আরো বাড়িয়ে দিচ্ছে। এটা কয়েক গুণ হয়ে যাচ্ছে, আশেপাশের এলাকাকে উত্তপ্ত করে দিচ্ছে। অর্থাৎ কুলিং এফেক্টগুলোকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, কুলিং ফ্যাক্টরগুলো, আর ওয়ার্মিং ফ্যাক্টরগুলোকে আমরা ট্রিগারিং আপ করেছি, ডাবল ট্রিপল করেছি। অতএব এতগুলো ফ্যাক্টর থাকার কারণে এই যে যন্ত্রগুলো চলছে, এসি, গাড়ি, বার্নার, এগুলো সবগুলো তো এক ধরনের মেশিন, উত্তাপ তৈরি করে। হ্যাঁ, এবং আপনার লোডশেডিং যখন যাচ্ছে তখন আমরা লক্ষ লক্ষ জেনারেটর আবার চালাচ্ছি, আবার জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি সব জায়গায়, যেটি আবার উত্তপ্ত করার একটি কারণ। সো উত্তপ্ত না হওয়ার এমন কোনো কারণ আমরা ঘটাচ্ছি না
যে কারণে আমরা আমাদের শীতল টেম্পারেচার করতে আমাদের পারছি না। আরাম দিবে, Exactly, আরামটা আমরা নিজেরাই ইয়ে করছি। জি, exactly। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার আলামিন সেতু। এবার একটু বিপদের কথায় আসি, যে ধরেন আপনি তো একটা ঢাকার একটা বড় হাসপাতালের আবাসিক চিকিৎসক, মানে রোগবালাইয়ের কি অবস্থা বলেন তো, যে আপনারা রোগী কেমন পাচ্ছেন বা কি ধরনের সমস্যা হয় এই গরমে মানুষের? ধন্যবাদ আপনাকে। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের একটা বৃহত্তর একটা বহির্বিভাগে কাজ করি। এই হসপিটালটা বাংলাদেশের সর্ববৃহৎ বহির্বিভাগই বলা যায়। আমাদের বহির্বিভাগে গত 1 মাস ধরে, যে এখন অতীতে যে রুগী আসতো তার চেয়ে রুগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে আমাদের এখানে এখন রুগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এই তাপের প্রভাবে আপনারা জানেন যে এই তাপের কারণে আমাদের শরীরের মধ্যে 5টা ধাপে পরিবর্তনটা হয়। তো প্রথমে এটা তাপের কারণে যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে, দেখা গেছে প্রথমে আপনার শরীরে একটু পানির মতো আসে, যেটা হলো আমরা বলি হিট ইডিমা। তারপরের স্টেজটা যেটা হলো, আপনারা দেখেন যে শরীরের মধ্যে এক ধরনের এই এই গামাচি হয়, যেটা আমরা মিলিয়েরিয়া বলি। এরপরের স্টেজটা আসলে হিট ক্র্যাম্প। যে ক্র্যাম্পটা হয়, যে এরপরে হলো ক্র্যাম্পে হলো শরীরের প্রচণ্ড ব্যথা হয়, শরীর কামড়ায় এবং মাসলগুলো টান পড়ে। এরপরে আরেকটা স্টেজে এসে হয় আপনার হিট সিনকোপ, যেটা হলো শরীরে প্রচণ্ড সুইটিং হয়। সুইটিং হওয়ার পরে রুগীটা মাথা ঘুরে পড়ে যেতে পারে। এর পরের স্টেজে আসে আপনার হিট এক্সজশন। হিট এক্সজশনে রুগীর প্রচণ্ড রকমের মাথা ব্যথা এবং রুগী সুইটিং হয়ে শরীর থেকে প্রচণ্ড সুইটিং হয়ে ডিহাইড্রেশন হয়ে রুগী অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু আলটিমেটলি ফাইনাল স্টেজে যেটা হয় আমাদের, যে হিট স্ট্রোক, যেটা আপনারা বলে থাকেন, হিট স্ট্রোক একটা মেডিকেল ইমার্জেন্সি। এক্ষেত্রে কিন্তু রুগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের আমরা কিন্তু প্রায়শই খবর পাচ্ছি, প্রতিদিনই হিট পত্রিকায়। স্ট্রোকের কারণে এখন মৃত্যু পর্যন্ত হচ্ছে। আমাদের বহির্বিভাগে আমাদের কাছে অনেক রুগী এসেছে, এর মধ্যে কিছু রুগী আমরা ভর্তি করেছি এবং তাদেরকে চিকিৎসা দিয়েছি। আমাদের হসপিটালে কোনো মৃত্যু হয়নি, আমরা তাদেরকে সফলভাবে ম্যানেজ করতে সক্ষম হয়েছি। এরপরে হচ্ছে যে এই গরমের কারণে দেখা গেছে যে প্রচুর ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, সাথে কিছু পানিবাহিত রোগ, যেমন ধরেন আমরা যেটা বলি হেপাটাইটিস, জন্ডিস বলে মানুষ জন্ডিস বলে, সাথে টাইফয়েড এবং ডিসপেপসিয়া এবং ডায়রিয়া পর্যন্ত হচ্ছে। এইসব ক্ষেত্রে সাধারণত আমরা দেখতেছি যে এক্সট্রিম অফ এজ, যারা বয়স সাধারণত বেশি এবং কম, 5 বছরের ছোট এবং 60 বছরের উপরে, এবং যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে আদার কোমরবিডিটিস থাকে, কিডনি রোগ, হার্টের রোগ, ডায়াবেটিস, সবগুলো একটু বাড়তি সমস্যা এদের যারা এরাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং তারাই কিন্তু আমাদের এখানে চিকিৎসার জন্য আসছে। তা আমার কথা হচ্ছে আপনারা যে চিকিৎসাটা ধরেন, আমি তো ডাক্তার না, আমি বুঝবো না, কিন্তু মানে চিকিৎসাটা তো অত জটিল কিছু না, মানে কিভাবে ম্যানেজ করেন তাদেরকে? হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমি বলছি যে এই হিটের যে এক্সট্রিম স্টেজে হিট স্ট্রোক আসে, এর আগের যে স্টেজগুলো আমি বললাম, সেই স্টেজগুলো কিন্তু আমরা যে কোনো বাসার আশেপাশে বা বাসার ছোটোখাটো হাসপাতালে বা ক্লিনিকে চিকিৎসা করা সম্ভব, অথবা আমরা নিজেরা বাসায় চিকিৎসা করতে পারি। কিন্তু যখন হিট স্ট্রোকে আক্রান্ত হয়, তখন কিন্তু একটা রুগীর একটা রুগীর যে এই শরীরের তাপমাত্রা কন্ট্রোলের ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। ফলে দেখা যায় যে তখন কিন্তু সুইটিং বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে সে পুরো শরীরের হিটটা দ্রুত বাড়তে থাকে এবং সে অজ্ঞান হয়ে যায়। সেই ক্ষেত্রে মেডিকেল ইমার্জেন্সি, এটা অবশ্যই হসপিটালে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে আসতে হবে। আর অন্যান্য যারা আছেন, যেমন আমি প্রথমে বললাম যে এই হিট এক্সজশন হয়, হিট সিনকোপ হয় অথবা ক্র্যাম্প হয়, এই রোগীগুলোকে সাধারণত আমরা কারা হয়, আপনি ইতিমধ্যে বলেছেন যে আমরা যারা বিশেষ করে শ্রমিক লেভেলে, বিশেষ করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বা এই কনস্ট্রাকশনে যারা কাজ করে, যারা জমিতে কাজ করে, দীর্ঘক্ষণ রোদ্রে থাকে, তাদেরই কিন্তু এই ধরনের এই সুইটিং হয়ে শরীর থেকে পানি শূন্যতার কারণে এই বিভিন্ন স্টেজের সমস্যাগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে রুগীটাকে সাথে সাথে যত দ্রুত সম্ভব একটা শেডের নিচে ছায়া নিয়ে তাকে শরীরকে একটু যদি বাতাস করা সম্ভব হয়, তাহলে সে হাত পাখা দিয়ে বাতাস করা, যদি কোনো ফ্যানের নিচে নিয়ে যাওয়া যায়, ফ্যানের নিচে নিয়ে দ্রুত তাকে ঠান্ডা করতে হবে এবং শরীরকে ঠান্ডা পানি, একটু হালকা ঠান্ডা পানি দিয়ে শরীরটা মুছে দিতে হবে। এবং
ইভেন আইসপ্যাকও এই বগলের মধ্যে আইসপ্যাক দিয়েও রাখা যেতে পারে এবং দ্রুত সম্ভব তাকে যদি গোসল করানো যায় সেটাও বেটার। তাইলে সেই ক্ষেত্রে তার শরীরে তাপমাত্রাটা দ্রুত প্রাথমিক কমে আসবে। বিপদটা কেটে যাবে প্রাথমিক। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমরা যে নর্মালি যে ট্যাবলেট বা প্যারাসিটামল বা যেসব তাপমাত্রা কমানোর ওষুধ, এইগুলো কিন্তু এই ক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা রাখবে না। মানে এটা তো জ্বর না যে টেম্পারেচার কমে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা তাহলে নর্মাল ওষুধে হবে না। তো আপনি যেটা বলেন যে গোসল করানো বা পানি দিয়ে টেম্পারেচারটা বা বরফের ব্যাগ দিয়ে এইগুলো রাখা। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম গরমের বিপদ নিয়ে। এই বিপদ আসলে আমাদের সবার জন্যই, সব মানুষের জন্য কোনো না কোনো পর্যায়ে। যেমনটি অধ্যাপক কামরুজ্জামান বলছিলেন যে ঢাকায় অনেক এখন 50-60 লাখ এসি আছে, কিন্তু তারপরও যত এসি থাকুক আপনাকে কখনো না কখনো খোলা আকাশের নিচে তো যেতেই হবে অল্প সময়ের জন্য হলেও। ফলে বিপদটা সবার জন্যই, ফলে সাবধান থাকাটা সবার জন্য জরুরি। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। ফিরছি আলোচনায়। একজন দর্শক অপেক্ষা করছেন টেলিফোনে, ফোনটি নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছিলাম কাউখালী থেকে। জি খসরু ভাই বলেন। থেকে বলছিলাম। আপনার বাড়ির নাম ভুলে গেছেন আপনি? গরমের এই বিপদে আপনারা কেমন আছেন? এটিএন নিউজের পরিবার এবং আজকের অতিথিরা। আপনি যেমন আছেন আমরা তেমন, একই রকম অবস্থা সবার। আমরা বিপদে আছি। আমি সন্ধ্যা থেকে খোলা মাঠে, ওপরালাচিয়ার খোলা মাঠে ছিলাম। আপনার এই নিউজ দেখার জন্য ফিরে আসলাম ঘরে, কিন্তু কোথাও একটু বাতাস পেলাম না। কিন্তু আমার প্রশ্ন আজকে অতিথির কাছে, দুজনের কাছে ছোট্ট করে দুটি প্রশ্ন। একদিকে ভূমিদস্যুরা খাওয়া দখল করছে, অন্যদিকে গাছ কেটে ইটের বাটায় ইট পোড়ানো হচ্ছে, মনিটরিং করা হচ্ছে, কিন্তু তাদেরকে আইনের আশ্রয়ে এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই তীব্র গরম কিনা। দ্বিতীয় প্রশ্ন, হার্টের রোগী এবং গর্ভবতী মায়েদের জন্য তীব্র এই গরমের বিপদে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে আজকে মনে করেন? আমি একজন হৃদরোগে আক্রান্ত রোগী, আমার জন্য কি করণীয় এবং কি সতর্কতা অবলম্বন করা উচিত তীব্র এই গরমের বিপদে? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি খসরু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও সাবধানে থাকবেন, ভালো থাকবেন। জনাব অধ্যাপক কামরুজ্জামান, যেটা কাউখালী থেকে জনাব খসরু বললেন যে গাছ যারা কাটছে, যারা জলাধার ভরাট করছে, আপনি যেমনটি বলছিলেন, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না কেন? জি, জনাব খসরুর যে কনসার্ন সেটি কিন্তু খুবই বাস্তবিক এবং খুবই লজিক্যাল একটি। এবং আমার যে অবস্থার ভিতরে আমরা আছি, আমি আগেই বলেছিলাম, এই ধরনের ভূমি দখল, ভূমিগুলোকে আমরা সব বালি দিয়ে ভরাট করা, নদী খাল বিল এগুলো দখল করার একটি অপরিণামদর্শী একটি ফলাফল হলো আজকের এই অবস্থা। এবং আমরা তাদেরকে আসলে যে খুব বেশি কিছু করতে পারছি তা না, কারণ এই যে যারা এগুলো দখল করছে তারা অনেক বেশি শক্তিশালী। আপনি মাত্র 1 মাস আগে চিন্তা, তারা তো রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না, আইনের চেয়ে শক্তিশালী হওয়ার কথা না। শক্তিশালীতার যেই সিমটম একটা দেখাই, সাজ্জাদুজ্জামান সজল বিট কর্মকর্তা বন বিভাগের, কক্সবাজারে রাতের আধারে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। সে যখন সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে পাহাড় খেকোরা যখন পাহাড় কেটে নিয়ে যাচ্ছে, সেটি বাধা দিতে যাওয়ার পর ওই যে মাটি কাটার মেশিন দিয়ে ট্রাকে তাকে পিষিয়ে চাপা দিয়ে মেরেছে। এবং তার আগেও ইউসুফ নামে মহেশখালীর আরও একজন বন কর্মকর্তাকে এইভাবে মেরেছে। 4 বছর হয়ে গেল সেই ইউসুফের খুনিদেরকে এখনও পর্যন্ত আইনের আওতায় আনা হয় নাই। কিন্তু সাজ্জাদের বিষয়টা কিছুটা ভিন্নতা আছে। তার হত্যার পরপরই সিভিল সোসাইটি, বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর যথেষ্ট আন্তরিক আলোচনা হয়েছে এবং আন্তরিক ছিল বলে সেটি আসামিরা এখন আইনের আওতায় আছে। আমার সরাসরি যে ছাত্র বলে বলছি না, সাজ্জাদ নিজে খুবই নিবেদিত প্রাণ একজন সরকারি কর্মকর্তা ছিল এবং সে প্রাণ দিয়ে দেখিয়েছে যে বন পরিবেশ এটা রক্ষা করা মৃত্যু পর্যন্ত তার দায়িত্বের ভিতরে ছিল। কিন্তু আমাদের সকল কর্মকর্তাই কি এইভাবে প্রাণ দিয়ে রক্ষা করতে হবে?
বন পরিবেশকে রক্ষা করার দায়িত্ব যাদের, তাদেরকে রক্ষা করার জন্য আমরা কোনো পদক্ষেপ নিতে পারি নাই কেন? এখনও পর্যন্ত কেন ওই বিট কর্মকর্তারা তাদের লজিস্টিক সাপোর্টের জন্য বন বিভাগের কাছে বারবার তদবির করতে হচ্ছে? কেন তাদেরকে বিভিন্নভাবে প্রটোকলগুলো দেওয়া হচ্ছে না? তাদের মোটরসাইকেল নিয়ে তারা যাচ্ছে এগুলো উদ্ধার করতে। ফলে খসরু সাহেবের যে কনসার্ন, যারা বন দখল করছে, পাহাড় কেটে নিচ্ছে, তারা রাতের আধারে করে, তারা ইন্ডিভিজুয়ালি শক্তিশালী না, কিন্তু তারা বেস্টেজ গ্রুপ এবং তারা রাতের আধারে বিশেষ সময়ে তারা শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের বিরুদ্ধে আমরা ভালোরা কোনো কিছু করতে পারি না। এক্ষেত্রে আপনি যথার্থই বলেছেন যে তারা সরকারের চেয়ে অবশ্যই শক্তিশালী না, কিন্তু তারা কোনো না কোনোভাবে এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে ম্যানেজ করে এই কাজগুলো করছে। যতদিন পর্যন্ত এই ম্যানেজের সিস্টেম থাকবে ততদিন পর্যন্ত খাল দখল হবে, নদী দখল হবে এবং বন কেটে নিয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না। আমরা চাই এইটি বন্ধ হোক। আচ্ছা, এখন আপনার কাছে আপনি মানে বিপদগুলো আমরা সবগুলো বুঝলাম যে কিভাবে হচ্ছে, এখন এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? দেখুন, মানে ধরেন আমরা তো অলরেডি জলাধার ভরাট করে ফেলেছি, 1/3 করে ফেলেছি, গাছপালা কেটে 1/3 করে ফেলেছি। ঢাকাটা যদি বলি, সারা দেশে একই অবস্থা, আমাদের বনভূমি কমছে। এমনকি আপনি যদি 30, 40, 50 বছর হিসাব করেন, সুন্দরবনও কমে গেছে। আমাদের কাছে গাজীপুরের যে ভাওয়াল বন, আপনি যান 1 মাস পর পর গেলে দেখবেন যে কি অন্তত 2টা গাছ হলো কম। এগুলো তো চোখের সামনে হচ্ছে। তাহলে আমাদের এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? দেখুন, কোভিডের সময় আমরা গাছের গুরুত্বটা অনুধাবন করেছিলাম, কিন্তু সেটি কি আমরা ধরে রেখেছি? আমরা ভুলে গেছি। বিপদ যাওয়ার সাথে সাথে আমরা বিষয়গুলো ভুলে যাচ্ছি। ফলে উদ্ধারের যে বিষয়টি সেটি গাং পেরুলেই মাঝি কি যেন একটা গালি দেয়, পরেরটা বললাম না, গাং পেরুলে নাইয়া হালা। সো মাঝিকে গালি দিয়ে আমরা সরে যাই। সো দেখা যাচ্ছে যে যেই সকল সমস্যাগুলোর কারণে বর্তমানে, যেই সকল ফ্যাক্টরগুলোর কারণে বর্তমানে অত্যাধিক মাত্রায় তাপমাত্রা দেখা যাচ্ছে, এই ফ্যাক্টরগুলো আমরা সবাই জানি, শুধু আমরা মানি না। এই মানাটা করতে হবে। আমি আমার জায়গা থেকে এবং সমাজের সর্বস্তরের মানুষ তাদের জায়গা থেকে কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু COP26-এ অ্যাকশন ফর ফরেস্ট অ্যান্ড ল্যান্ড ইউজ নামে একটি ট্রিটিতে সম্মতি দিয়ে এসেছেন, যে ট্রিটির অন্যতম বিষয় ছিল যে বাই 2030 আমরা আমাদের ডিফরেস্টেশন জিরোতে নিয়ে আসব এবং এরপরে আমরা আমাদের অ্যাফরেস্টেশন বা ফরেস্টটা রিস্টোর করব। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের গাছ কাটা কিন্তু বন্ধ হয় নাই, বরং কক্সবাজারে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ট্রেনিং সেন্টারের জন্য 700 একর বনভূমি বরাদ্দ দেওয়া হচ্ছে। চিটাগংয়ে CRVতে বন কাটার পরিকল্পনা হচ্ছে, কুষ্টিয়াতে হচ্ছে, যশোরে হচ্ছে, আপনি যেটা বললেন গাজীপুরে হচ্ছে। খোদ ঢাকা শহরে 7 মসজিদ রোডের সেই 350 গাছ কাটার পরে মাত্র 37টা গাছ আমরা রাতে 2টা 3টা পর্যন্ত পাহারা দিয়ে আমরা রক্ষা করেছি এবং বলা হয়েছে যে সেই গাছগুলো কেটে সেখানে আইল্যান্ডটা অ্যালাইনমেন্ট ঠিক করা হচ্ছে এবং সেই গাছের জায়গায়, বৃক্ষের জায়গায় সেখানে আমরা সৌন্দর্যবর্ধনের গাছ লাগালাম। সো যতদিন পর্যন্ত আমরা এই ডেভেলপমেন্ট ন্যারেটিভসটা আমরা বুঝতে পারবো না, আমাদের নগর উন্নয়ন দর্শনটা আমরা মানে সবার আগে বৃক্ষে এবং জলাধারকে ভরাট করে বা কেটে যদি নগর উন্নয়ন দর্শন সেট করি, তাহলে এই ধরনের যে গরম পড়ছে এইটা তো মাত্র ডেমো, এইটা মাত্র শোরুমটা আমরা দেখতে পাচ্ছি। মূল পিকচার কিন্তু জাস্ট কামিং। গত 25 বছর ধরে কিন্তু জলবায়ু পরিবর্তনের কথা, তাপমাত্রা বৃদ্ধির কথা, পরিবেশ সংরক্ষণের কথা সবাই সিভিল সোসাইটি, বেলা, বাপা, পবা আর অন্যান্য সিভিল সোসাইটি গ্রুপগুলো, একাডেমিশিয়ানরা বলেছে, কিন্তু এই কথা কেউ শুনে নাই। আমরা সবগুলো জিনিস নষ্ট করেছি। এখন আমরা আসছি যে আমাদের এখন প্রকল্প প্রণয়ন করতে হবে, আবার পানি ছিটাতে হবে, মানে গাছের গোড়া কেটে আগায় পানি দিলে তো লাভ হবে না। এটা অনেকটা ওই যে আমি বারবার করে বলছি যে বৃক্ষ কেটে যখন আমি চারা লাগাচ্ছি, সেই চারা থেকে বৃক্ষে যেতে আমার 10-15 বছর সময় লাগবে, সেই ইকোসিস্টেম সার্ভিস দিতে, সেই ক্যানোপি দিতে, সেই অক্সিজেন দিতে। এই 10-15 বছরে আমার কে অক্সিজেন সরবরাহ করবে? এই বৃক্ষের জায়গায় চারা গাছ বা বৃক্ষের জায়গায় আমি যে ফুলের গাছ লাগাচ্ছি, এটা অনেকটা গরু মেরে জুতা দানের মতো। এইটাতে আমার যে অক্সিজেনের যে ঘাটতি সেটা আমার মিটবে না। আরেকটি বিষয় হলো, আমরা যদি একান্তই এই বৃক্ষ এখানে যদি উন্নয়নের জন্য বাধাপ্রাপ্ত হয়, আমরা অবশ্যই উন্নয়নের পক্ষে, উন্নয়ন আমাদের লাগবেই, কিন্তু কেন বন বিভাগ বলছে না যে এই গাছগুলো যে কাটলো, তাহলে বন বিভাগ দ্রুত সেখানে যাচ্ছে না কেন, গিয়ে বাধা দিয়ে বলছে না কেন আপনার এই জায়গাটা যদি একান্তই দরকার হয় আমাকে 1 মাস 2 মাস সময় দেন, আমি এই গাছগুলো অন্য জায়গায় স্থানান্তর করি। বৃক্ষ স্থানান্তরের বিষয়টি একেবারে আলোচনার ভিতরেই নাই।
আপনার বড় বড় মাতৃবৃক্ষগুলো আমি স্থানান্তর করতে পারবো না, কিন্তু ধানমন্ডি ৭ মসজিদ রোডের যে ৩৫০ গাছ এগুলো ডেফিনেটলি স্থানান্তর করা যেত অন্য জায়গায়, আমি আবার বৃক্ষটাকে নিয়ে যেতে পারতাম, আমার অনেক খালি জায়গা আছে। সো উন্নয়ন দর্শনটা যে দৃষ্টিতে আমরা দেখছি সেটি শুধুমাত্র উন্নয়ন এখানে আছে, এখানে পিলার আছে, মেট্রো আছে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আছে, এগুলো আছে, কিন্তু এখানে গাছ নাই একটাও, যে কারণে উন্নয়নের মাথায় আসলেই আমরা প্রথম কোপটা গাছের উপরে দিয়ে দিচ্ছি। দেখেন মেসেজটা কি, বিজিএমই বিল্ডিংটা আমরা ভেঙেছি, সবাই সাধুবাদ দিয়েছে এবং মেসেজ গিয়েছিল র্যাঙ্কসের পরে বিজিএমই যে অন্যায় করে যদি কোনো কিছু করা হয়, পরিবেশকে ধ্বংস করলে সেটি সরকার খুবই শক্তিশালী অবস্থানে আছে এবং এই জায়গায় কেউ পার পাবে না। কিন্তু বছর ঘুরতে আমরা কি দেখলাম, সে হাতির জেলেই কিন্তু 40টা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পিলার সেগুলো কিন্তু ওইখানে যাচ্ছে, এখন হাতির জেলের ওই অংশটা পুরোটা ভরাট। তাহলে কোন লেভেল পর্যন্ত আমি অপেক্ষা করছি যে এটি করা যাবে না? একটা পর্যায়ে আমরা কিন্তু ডেভেলপমেন্ট মানে ইনফ্রাস্ট্রাকচারকেই গুরুত্ব দিচ্ছি, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে জিনিসটা, টেকসই উন্নয়ন যে বিষয়টা, সেটা শুধু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে দেখা যাচ্ছে, ডেল্টা প্ল্যানে দেখা যাচ্ছে, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে দেখা যাচ্ছে, 5 ইয়ার প্ল্যানগুলোতে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে অনেক কাছে কিন্তু গোয়ালে নেই। বাস্তবিক অর্থে আমরা কিন্তু পরিবেশের সপক্ষে শক্তিশালী কিন্তু কোনো অবস্থানে আমরা যেতে পারছি না, আমরা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে অন্যান্য কাজগুলো করছি। আপনি দেখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে টোটাল বনভূমি এবং জলাভূমি আছে তার তুলনায় দক্ষিণে বেশি আছে জলাভূমি এবং বনভূমি, এটা আগে থেকে জিওগ্রাফিক্যালি। কিন্তু দেখা যাচ্ছে কি যে দক্ষিণের তাপমাত্রা গত 7 বছরে বেশি বৃদ্ধি পেয়েছে, উত্তরে তাপমাত্রা কম বৃদ্ধি পেয়েছিল। কিন্তু গত 2-3 বছরে উত্তরে আমরা যে বিশাল মেট্রো, এলিভেটেড এক্সপ্রেস এগুলো যে ইনফ্রাস্ট্রাকচার করলাম, তাহলে কত হাজার স্কোয়ার কিলোমিটার আমরা ডাবল স্ট্রাকচার করলাম, এই স্ট্রাকচার তো আবার নতুন করে তাপ অ্যাবজর্ব করছে, ফলে উত্তরে এখন আবার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সো আমার যে স্ট্রাকচার করলে যে তাপমাত্রা বৃদ্ধি পাবে, আমি তো কোনো ডকুমেন্টে এটা দেখি না এখনও পর্যন্ত যে আমি যে নতুন করে ইনফ্রাস্ট্রাকচার করলাম এটা তো হিট অ্যাবজর্ব করবে, এই অ্যাবজর্বকে নিউট্রালাইজ করার জন্য আমি কি ভেজিটেশন নতুন অ্যাড করলাম, কি ওয়াটার বডি নতুন অ্যাড করলাম। সো উন্নয়ন দর্শনে আমাদের এই পরিবেশকে কনসিডারেশনের বিষয়টি নাই, এখন পরিবেশ জাস্ট বুমেরাঙের মতো সে কিকব্যাক করছে। সো আমাদের অত্যাধিক তাপমাত্রা আমরা এখন যেটা দেখছি এটি হলো যে আমাদের ভুল উন্নয়ন দর্শনের একটি ফলাফল। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব ডক্টর আলামিন সেতু, প্রথম কথা হলো যে দর্শক খসরু কাউখালী থেকে বলেছিলেন যে বিশেষ করে হৃদরোগী এবং গর্ভবতী মায়েদের এই গরমের বিপদটা কি এবং সেটা থেকে রক্ষা পাওয়ার উপায় কি, যদি ওনার প্রশ্নটার উত্তর। জি, জনাব খসরু সাহেবকে ধন্যবাদ যে উনি একটা সুন্দর কোশ্চেন করেছেন। আমি আমার অতীতের কথায় বলেছিলাম যে এই তীব্র গরমের মধ্যে যারা অসুস্থ ব্যক্তি এবং প্রেগন্যান্সি, এটাও এক ধরনের শারীরিক একটা পরিবর্তন। তো এই ক্ষেত্রে কিন্তু জনাব খসরু সাহেব নিজেই বলেছেন যে উনি হৃদরোগে আক্রান্ত। তা এই ক্ষেত্রে যেহেতু উনি হার্টের রোগ আছে, সাথে হলো আরেকজন প্রেগনেন্সির কথা বলা হয়েছে, তো তারা কিন্তু এই তাপপ্রবাহের মধ্যে অবশ্যই ঝুঁকিপূর্ণ হিসাবে আছেন। তা আমি ঝুঁকিপূর্ণ যারা, তারা হিট স্ট্রোকে বা হিটের যে কোনো হিটে আক্রান্ত হয়ে যে কোনোভাবে অসুস্থ হতে পারেন। সুতরাং তাদের ক্ষেত্রে আমি বলবো যারা হৃদরোগ, হার্টের অসুখ প্লাস যাদের প্রেগনেন্সি বা অন্যান্য আদার যারা রোগী, তারা সতর্কভাবে চলতে হবে। তারা কিন্তু অপ্রয়োজনে, বিশেষ করে কোনো প্রয়োজন ছাড়া কখনো বাইরে যাবে না। বাইরে গেলেও তাদেরকে অবশ্যই একটা ছাতা এবং ক্যাপ পরে হাঁটতে হবে এবং যে রৌদ্রকে পরিহার করে ছায়া দিয়ে হাঁটতে হবে। প্রয়োজন ছাড়া তারা বাইরে যাবে না। এই বিশেষ করে এই তাপদাহের এই সময়টুকু তারা অতি সতর্কতার সাথে চলবে। প্রেগনেন্সিতে এই ক্ষেত্রে প্রচণ্ড সুইটিং হয়ে তারা ডিহাইড্রেশন হয়ে ইভেন অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো তারা যেন প্রচুর তরল খাবার, বাসায় থেকেও প্রচুর তরল খাবার খান, বিশেষ করে নর্মাল স্যালাইন, ডাবের পানি এবং আমরা যে গ্রীষ্মকালীন যে সব ফলমূল আছে তাদের জুস খেতে পারেন এবং ঘন ঘন তারা পানি খাবেন। বিশেষ করে কোনো কিছুই না হলে অন্তত নর্মাল পানি একটু লবণ দিয়ে হলো, তারা যেহেতু সুইটিংয়ে প্রচুর লবণ শরীর থেকে বের হয়ে যায়, পানি শূন্যতা এবং লবণ শূন্যতা হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে অন্তত লবণাক্ত পানি অথবা শরবত, লেবু শরবত
অথবা ফুলের জুস, এগুলো তারা ঘন ঘন খাবেন। আপনি যেটা বললেন যে মানে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ, এই যে আমি আমার অফিসে বসে কারণ বাজার দিকে তাকালে দেখি সারাদিন প্রচুর মানুষ পরিশ্রম করছে, সবার আসলে ছায়াতে থাকা বা ঘরে থাকার সুযোগ নাই, তার পেটের খাবার জোগাড় করতে হলে তাকে গরমের মধ্যে রাস্তায় নামতে হয়। যাদের গরমের মধ্যে রাস্তায় নেমে কাজ করতে হয় তাদের কি ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার? হ্যাঁ, আমি বলেছি যে স্বাস্থ্য ঝুঁকিতে যারা সারাক্ষণ রোদ্রে কাজ করে, বিশেষ করে এই নির্মাণ শ্রমিক প্লাস কৃষক এবং আমাদের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বা বাইরে যারা কাজ করেন, তারা অবশ্যই এই গরমের ঝুঁকিতে প্রচণ্ড ঝুঁকিতে থাকেন। তাদেরকে বলবো যে দীর্ঘক্ষণ তারা রোদ্রে থাকবে না। দীর্ঘক্ষণ যদি কাজ করতেই হয় তাহলে তারা মাঝে মাঝে একটু বিরতি নিয়ে তারা একটু ছায়ায় গিয়ে বসবেন এবং প্রচুর তরল খাবার এবং পানি খাবেন এবং ঘন ঘন শরীর মুছবেন। এবং এখানে অবশ্যই তাদেরকে রেস্ট নিয়ে কাজ করতে হবে। দীর্ঘক্ষণ অবশ্যই এই রোদ্রে কাজ করা যাবে না। সেটা একটা জিনিস, আপনি যে ধরেন তরল খাবার খাওয়া বা শরবত খাওয়ার কথা বললেন, আমরা এটিএন নিউজের একটা রিপোর্টেও দেখেছি, এবং আপনি রাস্তায় বেরোলে দেখবেন রাস্তায় নানা রকমের শরবত পাওয়া যায় রাস্তায়, মানে তোকমা দিয়ে বানানো, নানা কিছু দিয়ে বানানো। এবং আপনি যে শুরুতে যেমন বলছিলেন টাইফয়েড বা নানা কিছু, মানে জন্ডিস, মানে দেখলেই বোঝা যায় যে এটা আসলে ঠিক স্বাস্থ্যকর না। হয়তো তাৎক্ষণিক পানি শূন্যতা হয়তো মানে ঠেকানো গেল, কিন্তু ভবিষ্যতে কিন্তু আরো বড় বিপদ চলে আসে। না, এটা তো অবশ্যই আমরা বাইরের অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন জায়গায় তৈরি এইসব খাবার অবশ্যই পরিহার করতে হবে। এই ক্ষেত্রে আমাদের পানিবাহিত যে রোগগুলো আছে তার মধ্যে একটা তো আপনারা জানেন টাইফয়েড এবং ভাইরাস, বিশেষ করে হেপাটাইটিস ভাইরাসগুলো এই বাইরের এইসব অপরিচ্ছন্ন খাবার থেকেই শরীরে প্রবেশ করে। তো সেই ক্ষেত্রে তো তাদের হেপাটাইটিস হবে, জন্ডিস হবে, প্লাস হলো টাইফয়েড বেড়ে যাবে, ইভেন এমন নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। তা আমি মনে করি যে এইসব বাইরের শরবত, বাইরের অপরিচ্ছন্ন জায়গায় তৈরি খাবারগুলো পরিহার করতে হবে। নিজস্ব তৈরি, নিজে নিয়ে পানি, নিজের বোতলে করে পানি নিয়ে যাবে, অথবা বাসায় গিয়ে বাসায় তৈরি শরবত খাবে। আমি বলছি গ্রীষ্মকালীন অনেক ফলমূল আছেন এখন, তরমুজ, বাঙ্গি, এইসব এখন তো খুবই অ্যাভেলেবল, আনারস আছে। হ্যাঁ, এইসব ফলের রস নিজেরা তৈরি করে খাবে। বাইরের অপরিচ্ছন্ন অবশ্যই পরিহার করতে হবে। এই ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। আরেকটা জিনিস যেটা হলো যে এই গরমে একটু যদি খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলেন, কি ধরনের খাওয়া যাবে, কি ধরনের খাওয়া যাবে না? হ্যাঁ, খাবার বলতে আমরা তো বলছি যে এই ঘরের তৈরি খাবার সব খাবারই খেয়ে যাবে, তবে আমরা যেসব খাবারগুলো সাধারণত পরিহার করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে যে ডুবো তেলে ভাজা যে খাবারগুলো আছে সেই খাবারগুলো, প্লাস হলো অতিরিক্ত মশলাযুক্ত খাবার। তারপরে হচ্ছে আপনার এই আমাদের যে নর্মালি যে আমরা অনেক বেশি মশলা দিয়ে খাবারগুলো তৈরি করে সেই সব খাবার পরিহার করতে হবে। আর নরমালি আমাদের কম মশলা দিয়ে এবং কম তেলের খাবারগুলো সেগুলো খেতে হবে। জি বলেন। আমাদের এইভাবে যদি আমরা এই ডুবো তেলের খাবার ছাড়াও অন্যান্য খাবারও যেসব খাবারগুলো, যেমন চর্বি জাতীয় খাবার, অনেক তেল দিয়ে পোলাও, বিরিয়ানি এবং এগুলোই অ্যাভয়েড করতে হবে। মানুষকে তো আপনি বিপদে ফেলে দিবেন। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম গরমের বিপদ নিয়ে। অধ্যাপক কামরুজ্জামান, আপনি যেমনটি বলছিলেন যে উন্নয়ন দর্শন বা নগর দর্শন, সেটা আসলে আমাদের এই উন্নয়ন ভাবনায় অনুপস্থিত, আমরা দেখতে পাই না। এমনিতে বলা হয় যে বোকা মানুষ যেই ডালে বসে সেই ডাল কেটে ফেলে, কিন্তু আমরা দেখছি যে আমরা অনেক চালাক মানুষ, অনেক পরিকল্পনা করে ভরাট করে গাছ কেটে সব করেছি, আমরা বুঝতে পারিনি যে আমরা আসলে নিজের ডালটা নিজেরাই কাটছি। তা এখন বলছিলাম যে চাইলে তো আর ফিরে যাওয়া ওই জায়গায় যাবে না, সবগুলা খাল উদ্ধার হবে না, এই 2000 পুকুর আবার হবে না, এই গাছ আবার হবে না। কিন্তু ধরেন এখনও যদি আমাদের ভাবনায়, ধরেন আমি 5 কাঠা প্লটে একটা বাড়ি করব, সেখানে 5টা গাছ লাগানোর জায়গা তো রাখাই যায়, চাইলে একদম রাজুকের প্ল্যান পাস করেও রাখা যায়, কিন্তু আমরা প্রত্যেকটা ইঞ্চিতে ভবন করতে চাই। এখন যদি এরকম কোনো মানে মানুষ ইচ্ছা করলে করতে পারে বা বাধ্য করে করা, যে সবার যত ভবন বানানোর যাই করেন সবাই প্রত্যেক ভবনে কিছু না কিছু গাছ থাকতে হবে,
এরকম কিছু করার সুযোগ তো নিশ্চয়ই আছে, চাইলে আন্তরিক হলে নীতি নির্ধারণ করতে পারে নিশ্চয়ই। এটি ইনফ্যাক্ট নীতিতে আছেই। আপনার ফার যেটা রাজুকের আপনি যদি প্ল্যান পাস করতে যান আপনাকে 40% একটি সেটব্যাক টোটাল জায়গা খালি রাখতে হবে। খালি বলতে দুই দিকে খালি, উপরে আকাশ পর্যন্ত যাতে দেখা যায় এবং নিচে যাতে এটা স্যান্ডটা পায়, সয়েল পায়। কিন্তু আমরা আমাদের বিল্ডিং করার সময় এই আইনটাই জানি না। অর্থাৎ আমার যে এখানে মাটিতে সয়েল যে টাচ করতে হবে এবং ইনফিল্ট্রেশন হইতে হবে পানির, এই জায়গাটা ইমপ্লিমেন্টেশনটা নাই। আইন আমাদের অনেক ভালো ভালো আছে, কিন্তু আইনের যে প্রয়োগ সেই জায়গাতে আমাদের ঘাটতি রয়েছে। এবং এই যে গাছের যে বিষয়টি সেটি হলো যে আজকে সম্ভবত মাননীয় পরিবেশ মন্ত্রী নির্দেশ দিয়েছেন গাছ লাগানোর জন্য জায়গা খোঁজার জন্য। সো তার মানেটা কি, যে গাছ লাগানোর জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমরা আমাদের পরিকল্পনাতে গাছ লাগানোর জন্য কোথাও খালি জায়গা রাখি নাই। আমরা যা কিছু করছি বরং গাছের জায়গাটাকেই প্রথমে পছন্দ করছি। যত খালি জায়গা আছে এগুলোতে গাছ আছে, গাছ ওই গাছ কাটতে হবে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী তো লাভ নাই, গাছের জায়গায় একটা 10 তলা বিল্ডিং করলে অনেক কোটি টাকা পাওয়া যাবে। অ্যাপারেন্টলি হয়তো দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন অন্য রকমের একটি নির্দেশনা। উনি বলেছেন যে 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না, সেখানে চাষ করতে হবে কিংবা গাছ লাগাতে হবে, এবং কী ধরনের গাছ লাগাতে হবে সেটাও উনি সুন্দরভাবে বলেছেন। কিন্তু ওনার এই নির্দেশনাটি যারা শোনার কথা, সে যাদেরকে দিয়ে এই নির্দেশনাটি ইমপ্লিমেন্ট হবে তাদের লেভেলে, ফিল্ড লেভেলে আন্তরিকতার অভাব, অভিজ্ঞতার অভাব, বাজেটের অভাব এবং সচেতনতার অভাবের কারণে, সর্বোপরি কোঅর্ডিনেশনের অভাবের কারণে। মাঝখানে একটু আপনার সাথে একটু আমি দ্বিমত পোষণ করি। বাজেটের অভাব এটা যদি বলেন তাহলে আমি এটা মানবো না। বাংলাদেশে এত বড় বড় প্রকল্প হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, আর গাছ লাগানোর জন্য বাজেটের অভাব হবে, এটা আপনি বললে উদাহরণটা দিই আমিন ভাই, উদাহরণটা দিই। পরিবেশ অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয়ের গত 3 বছরের বাজেট কত আপনার নিশ্চয় ধারণা আছে। এটি 1500 থেকে 1600 কোটি টাকা। ওয়াসার একটা প্রকল্প, ছোট্ট প্রকল্পেই 2000 কোটি টাকার উপরে। তাহলে পরিবেশ টোটাল একটা মন্ত্রণালয় যেটা সকল, এই তাপমাত্রা বৃদ্ধি কেন, পরিবেশ নষ্ট কেন, বুড়িগঙ্গা দূষিত কেন, আমার ধানমন্ডি লেকে এখন মাইক্রোপ্লাস্টিক কেন পাওয়া যাচ্ছে, সকল সমস্যার সমাধান সবাই মিলে সব উন্নয়ন করতে গিয়ে সকল পরিবেশকে ধ্বংস করা হবে। যাদের এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব সেখানে লোকবল নাই। আমাদের কেন উপজেলা লেভেলে পরিবেশ কর্মকর্তা নাই? আমার পশু কর্মকর্তা আছে, আমার সমবায় কর্মকর্তা আছে, কৃষি কর্মকর্তা আছে, সকল ধরনের নির্বাচন কর্মকর্তা আছে, সকল ধরনের কর্মকর্তা আছে। আমার বিসিএস ক্যাডার পরিবেশ কর্মকর্তা নাই কেন? কেন সেখানে অন্য অ্যাডমিনিস্ট্রেশন থেকে গিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে উপপরিচালক পদে একজন করে কর্মকর্তা আছে। সো এবং তারাও এনফোর্সমেন্ট করার জন্য ডিসি অফিসে গিয়ে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, পুলিশ পাওয়ার জন্য, ম্যাজিস্ট্রেট পাওয়ার জন্য, কারণ তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। গাছ কেটে নিয়ে যাচ্ছে, সাজ্জাদের মতো লোকজন মেরে ফেলছে, খুন হয়ে যাচ্ছে, ইউসুফের মতো লোকজন খুন হয়ে যাচ্ছে, কিন্তু আমার পরিবেশ কর্মকর্তা যিনি, তিনি ম্যাজিস্ট্রেটের জন্য এনফোর্সমেন্ট করতে পারেন না। যারা বায়ু দূষণ করছে, শব্দ দূষণ করছে, গাছ কাটছে। সো আমাদের ওভারঅল যে বিষয়টি হলো যে আমার বাজেট এবং এই মন্ত্রণালয়টিকে আমরা এখন নিধিরাম সর্দার করে রেখেছিলাম অনেক দিন ধরে। আমাদের সৌভাগ্য যে জনাব চৌধুরী একটা দায়িত্ব নিয়েছেন এবং উনি দায়িত্ব, পরিবেশ মন্ত্রণালয় দায়িত্ব নেওয়ার পরপর 100 দিনের কর্মপরিকল্পনা উনি যা বলেছেন তার অনেকগুলোই উনি করার চেষ্টা করেছেন। কিন্তু 5 বছরে ওনার আসলে এই পুরো দায়িত্বটা নিতে হবে। তাপমাত্রা কমানো ওনার দায়িত্বের ভিতরে পড়ছে, এখন জলবায়ু পরিবর্তনের অভিঘাত ঠেকানো ওনার দায়িত্বের ভিতরে পড়ছে, মিটিগেশনও ওনার দায়িত্বের ভিতরে পড়ছে, বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, দখল, সবগুলোই ওনার। অর্থাৎ ওনার এই শহর বা এই দেশের পরিবেশগত সর্বাঙ্গে ব্যথা। ওষুধ কোথায় দিবেন সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ, কিন্তু সেই দায়িত্বটা ওনাকে নিতে হবে। সেই চিকিৎসকের, এই পরিবেশের চিকিৎসার দায়িত্বটা ওনাকে নিতে হবে এবং সকলে মিলে ওনাকে যদি আমরা সহযোগিতা করি হয়তো ভালো কিছু করবেন। ধারণা করা হয় যে, আমরা বলে থাকি যে বর্তমান পরিবেশ মন্ত্রী যেই লেভেলে, যেই অভিজ্ঞতা এবং জ্ঞান নিয়ে এবং আন্তরিকতা নিয়ে কাজ করে আসছেন মন্ত্রী হওয়ার আগে থেকেই, সো এই দেশের পরিবেশকে উনি যদি ভালো না করতে পারেন তাহলে আগামীতে আমরা আশার জায়গাগুলো আর দেখতে পাওয়া যাবে। জি জনাব আল আমিন সেতু, এবার আপনার এই যে মানে শরীরের ডাক্তারি বাদ দিয়ে একটু পরিবেশের ডাক্তারের কথা বলি। মানে আপনিও ধরেন সব কিছুর বাইরে আপনি একজন বাংলাদেশের নাগরিক মানুষ, এবং অনুষ্ঠানের আগে আমরা গাছপালা লাগানো নিয়ে কথা বলছিলাম।
তো ফলে ধরেন আমি এই অনুষ্ঠান আগেই শুনলাম যে আপনি আপনার গ্রামের বাড়িতে গাছ লাগানোর পরিকল্পনা করছেন, সামনে বর্ষা মৌসুম আসছে, তখন হয়তো লাগাবে না। এটা আসলে কতটা জরুরি? আমাদের ছেলেবেলায় আমাদের অনেক গাছ ছিল, আমরা দেখেছি, সেইগুলো কেটেছি, এখন আমরা আবার নতুন করে গাছ লাগানোর কথা বলছি। কিন্তু কামরুজ্জামান সাহেব যেটা বললেন যে আমি একটা 30 বছরের পুরনো গাছ কেটে এখন যদি একটা গাছ লাগাই, সেটা তো বড় হতে আবার 15 বছর লাগবে রে ভাই। তো ফলে আমি গাছ কাটার তো আসলে, যখন নাকি বলে যে একটা গাছ কেটে আমি একটা গাছ লাগাবো, এটাতে কিন্তু সমাধান হয় না আসলে। না, আমরা আসলে এই যে এখন বৈশ্বিক পরিবর্তন, এই পরিবর্তনের একটা মূল দায়ী হলো এই বৃক্ষ নিধন। তা আমরা মনে করি যে আমি নিজেও আমার পরিকল্পনা যে এই বছর যে বর্ষাকাল আসছে, আমরা আমাদের সাধ্যমতো যেখানে পারি, যতটুকু পারি, যতগুলো পারি, আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই বৃক্ষ রোপণ করব। এই বর্ষাকাল সিজন আসছে, এই ক্ষেত্রে আমি সারা দেশের মানুষের প্রতি আমার আহ্বান থাকবে যেন তারা যেন চারিদিকে তাদের যতটুকু জায়গা, যেখানে বাড়ি হোক, বাড়ির আশেপাশে যেখানেই হোক, তারা যেন এই অন্তত একটা করেও গাছ লাগান। সেই ক্ষেত্রে তাদের এই পরিবেশের, হ্যাঁ সময়ের ব্যাপার, সময় হোক, কিন্তু তারপরেও আমাদের পরিবেশটা যদি রক্ষা করতে চাই, আমাদের সন্তানরা তো আমাদের গাছটা ভালো সন্তানরা যেন জায়গায় ভালো থাকে, আমরা যেন ওই পরিবেশটা যেন ভবিষ্যতে আবার চলে আসে, সেই ক্ষেত্রে আমাদেরকে এই বৃক্ষরোপণে অভিযানে নামতে হবে। এবং পরিবেশ রক্ষা করার জন্য এই জনসচেতনতাই আমাদেরকে একমাত্র রক্ষা করতে পারবে। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মানে যেই ক্ষতিটা আমরা করে ফেলেছি, সেই ক্ষতি হয়তো পুরোটা পূরণ করতে পারবো না আমরা এই মুহূর্তে, কিন্তু এটা একটা লম্বা প্রক্রিয়া। আমরা যদি আমাদের উত্তর প্রজন্মের কথা বলি, আমাদের সন্তান বা তার সন্তানকে যদি একটা ভালো, ঠান্ডা, বাসোপযোগী এই নাতিশীতোষ্ণ বাংলাদেশটা রেখে যেতে পারি চাই, তাহলে আমাদের সবাইকে আবার প্রকৃতির কাছে ফিরে যেতে হবে। ছোট্ট ব্যাপার, কিন্তু খুব বড় কিছু না। আমরা যদি 18 কোটি মানুষ যদি একটা করে গাছ লাগাই, সবাই 18 কোটি গাছ, এবং একটা করে গাছ লাগানোর জন্য অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার নেই, কিচ্ছু দরকার নেই। গ্রামের সবার বাড়ির আশেপাশে একটা দুইটা গাছ লাগানোর মতো জায়গা আছেই। আমরা যদি সবাই একটা করে গাছ লাগাই, 18 কোটি গাছ, 10 বছর পরে বাংলাদেশের চেহারা বদলে যেতে পারে। এখন সেটা বদলাবো নাকি সেই গাছ কেটে আমরা সেখানে বড় বড় বিল্ডিং বানাবো, তারপরে গরমে টিকতে পারবো না, সেই দায়িত্ব, সেই চয়েস আসলে আমরা কোন রকম বাংলাদেশ আমাদের সন্তানদের জন্য রেখে যেতে চাই, সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। ভালো থাকবেন সবাই।